বাসায় এসে দেখি শ্বশুর শাশুড়ি আর আমার একমাত্র শালা বউয়ের ছোট ভাই বাসায় এসেছে। আমি শ্বশুর শাশুড়িকে যখন সালাম করতে যাব তখন তারা পা সরিয়ে নিলেন। আমি শ্বশুরকে বললাম, বাবা ভালো আছেন? উনি মুখটা অন্যদিকে ঘুরিয়ে কিছুই বললেন না। আমি শাশুড়িকে বললাম, মা আপনি ভালো আছেন? উনি আঁচল দিয়ে মুখ ডেকে বললেন, তুমি আমায় মা ডেকো না, আমার ঘৃণা লাগছে তোমার চেহারাটা দেখতে। বুঝতে পারছিলাম না ওনাদের কি এমন হলো যে আমার জন্য ওনাদের চোখে এত ঘৃণা বর করছে। আমি আমার শালাকে, বউয়ের ছোট ভাই, বললাম, সাকিব কি হয়েছে? সাকিবও কিছু বলল না, শুধু ওর চোখে দেখতে পেলাম আমার প্রতি ওর খুব রাগ। বাধ্য হয়ে নিজের রুমে ঢুকলাম। রুমের ভিতর ঢুকে দেখি দুটো বড় বড় লাগেজ। তার খাটের এক কোণায় আমার স্ত্রী শ্রাবণী চুপ করে বসে আছে। শ্রাবণীর চেহারা দেখে মনে হচ্ছে সেও খুব রেগে আছে। আমার প্রতি দুনিয়ার সমস্ত রাগ ওর এক চোখে আর অন্য চোখে দুনিয়ার সমস্ত ঘৃণা জমে রয়েছে। আমি ওর পাশে বসে বললাম, কি হয়েছে, তোমরা সবাই এমন করছো কেন? শ্রাবণী আমার দিকে তাকিয়ে বলল, তোমার একটা সত্যি কথা হয় এই সংসারটা ঠিক নয়তো ভেঙে যাবে। আমি আমি শ্রাবণীর কথা শুনে অবাক হয়ে বললাম, মানে কি? শ্রাবণী আমায় টেনে সবার সামনে এনে বলল, তুমি সবার সামনে সত্যিটা বলবে। তুমি কি আজ পতিতালয়ে গিয়েছিলে? কথাটা শুনে আমার বুকের দুকদুকানি বেড়ে গেল। আমি শ্রাবণীর হাতটা ধরতে চাইলাম, কিন্তু শ্রাবণী হাতটা ছেড়ে দিয়ে বলল, তুমি প্রশ্নের উত্তর দাও। আমি শ্রাবণীকে বললাম, তুমি ভিতরে চলো, আমি তোমায় সব বুঝিয়ে বলছি। শ্রাবণী চিৎকার করে বলল, আমি কিছু শুনতে চাই না, তুমি হ্যাঁ অথবা না উত্তর দাও। আমি মাথাটা নিচু করে বললাম, হ্যাঁ আমি গিয়েছিলাম। আমার কথা শুনে শ্রাবণীর রুম থেকে লাগেজগুলো নিয়ে আসলো। আর শাশুড়ি বলতে লাগলো, ছি ছি ছি, শেষ কিনা এ এক লম্পটের সাথে মেয়ে বিয়ে দিয়েছিলাম। আমার ছেলে ঠিকই বলেছে, পতিতালয়ের ভেতরে একটা চায়ের দোকানের সামনে এই লম্পটকে সবসময় দেখা যেত। আমি শ্রাবণী হাতটা ধরে বললাম, তুমি অন্তত আমার সব কথা শুনে যাও। শ্রাবণী আমাকে ধাক্কা দিয়ে বলল, যে মানুষ বউ থাকার পরও বেশ্যাদের সাথে মেলামেশা করে তার সাথে আমার কোনো কথা থাকতে পারে না। আজ 3 দিন ধরে শ্রাবণীর সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু পারছি না। ওর বাসার ভিতরেও ঢুকতে পারছি না। দারোয়ানকে সোজা বলে দিয়েছে আমি যদি ভিতরে ঢুকি তাহলে তার চাকরি চলে যাবে। আজ শ্রাবণী ডিভোর্স লেটার পাঠিয়েছে, তার সাথে একটা ছোট চিরকুট, আর তাতে লেখা, যদি মনে বিন্দু পরিমাণ লজ্জা থাকে তাহলে সাইনটা করে দিও, কারণ এই সাইনের জন্য আমার বিয়েটা আটকে আছে। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আমি আমার কাজিনকে বিয়ে করব। এই মুহূর্তে আমি আর শ্রাবণী পাশাপাশি বসে আছি। আমি উকিলকে বলেছিলাম ওর সাথে দেখা না করে আমি সাইন করব না, তাই ও আমার সাথে দেখা করতে রাজি হয়েছে। শাশুড়ি এসে বলল, আমার মেয়েকে যা বলার তাড়াতাড়ি বলো, এখান থেকে বিদায় হও, কারণ তোমার মতো নোংরা মানুষকে আমি সহ্য করতে পারছি না। আমি শ্রাবণীকে বললাম, তোমার 5 মিনিটের একটা ঘটনা বলবো, তারপর সাইন করে চলে যাব। তোমার পিছনে ফিরে তাকিয়েও দেখবো না। আমি বলতে শুরু করলাম, 8-9 বছরের আগের ঘটনায় ফিরে গেলাম। আমি এতিম ছিলাম। মানুষের সাহায্য সহযোগিতায় আমি এসএসসি পাশ করি। কিন্তু সমস্যাটা হলো, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই তখন ভর্তির জন্য এতগুলো টাকা দিতে কেউ রাজি হচ্ছিল না। আমি ঢাকায় আসলাম, টাকার জন্য এদিক ওদিক পাগলের মতো ছুটাছুটি করলাম, কিন্তু একটা টাকাও মিলল না। তাই মনের কষ্টে শেষে বাধ্য হয়ে সুইসাইড করতে গেলাম। ব্রিজের উপর দাঁড়িয়ে যখন লাফ দেওয়ার চেষ্টা করব, ঠিক তখনই একটা হাসির শব্দ পেলাম। পিছনে তাকিয়ে দেখি একটা মেয়ে, ঠোঁটে টকটকে লাল লিপস্টিক, মুখে সস্তা মেকআপ আর গায়ে কড়া পারফিউমের গন্ধ। আমাকে দেখে হাসতে হাসতে বলল, লাভ দিয়ে লাভ নাই, কারণ তুই মরবি না। আমি অবাক হয়ে বললাম, না মরার কি আছে? মেয়েটা আবারও হাসতে হাসতে বলল, তোকে দেখে গ্রামের ছেলে মনে হচ্ছে, আর গ্রামের ছেলেরা সবাই সাঁতার জানে। তুই এখান থেকে লাফ দিবি, তারপর দম বন্ধ হয়ে আসবে, তখন বাঁচার জন্য ঠিকই সাঁতরে পাড়ে উঠবি। আমি মেয়েটার কথা শুনে চিন্তা করলাম, ঠিকই তো, আমি তো সাঁতার জানি, বোকার মতো কেন জলে ঝাঁপ দিয়ে মরতে চেয়েছিলাম। মেয়েটা এবার আমার সামনে এসে দাঁড়ালো, তারপর জলের দিকে তাকিয়ে বলল, আমিও মরার জন্য এখান থেকে 2বার লাফ দিয়েছিলাম, কিন্তু সাঁতার জানতাম বলে 2বারই ব্যর্থ হয়েছি। তা তোর মরে যাওয়ার কারণ কি? রাত তখন আনুমানিক 2টা বাজে।
ব্রিজের উপর দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্টের হলুদ সোডিয়াম আলোর নিচে বসে আমি আমার সব কিছু মেয়েটাকে খুলে বললাম। মেয়েটা আমার সব কথা শুনে হাসতে হাসতে বলল, তুই শেষে কিনা টাকার জন্য মরতে গিয়েছিলি? আমি মাথাটা নিচু করে বললাম, তুমি কেন মরতে গিয়েছিলে? মেয়েটা বলল, প্রথমবার মরতে গিয়েছিলাম যখন নিজের সৎ বাবা আমায় দর্শন করে, আর সেটা মাকে বলার পরও মা বলে যা হবার হয়ে গিয়েছে, কাউকে কিছু বলার দরকার নেই। আর দ্বিতীয়বার মরতে গিয়েছিলাম যেদিন আমার মা আমায় নিজে হাতে সাজিয়ে গুছিয়ে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে তার 16 বছরের মেয়েটাকে দুজন মাঝবয়সী লোকের ঘরে রেখে চলে যায়। মেয়েটা তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এখন আর মরতে ইচ্ছে করে না। এই দুনিয়ার রং দেখতে খুব ভালো লাগে, মুখোশের আড়ালে মানুষের আসল চেহারাটা দেখতে আজকাল খুব মজাই পাই। সারা রাত আমার সাথে কাটানোর পর পরের দিন স্ত্রীকে হাজারটা মিথ্যা বলার কিছু পুরুষের চেহারা দেখে খুব আনন্দ পাই। তুই এই বয়সে মরিস না, তাহলে দুনিয়ার অনেক রং আর আনন্দ দেখে বঞ্চিত হবি। সূর্যের আলো যখন ফুটতে শুরু করবে তখন মেয়েটা আমার হাতে টাকা দিয়ে বলল, ভাইরে, প্রতিদিন একটু একটু করে মরে যাওয়ার পরও আমি যদি বেঁচে থাকতে পারি তাহলে তুই কেন পারবি না? সেদিনে সেই মেয়েটি আমার ভর্তি সমস্ত টাকা দেয়। এমনকি যখন আমার যা প্রয়োজন ছিল মেয়েটি আমায় সব দিত। মেয়েটির সাথে আমার যৌন চাহিদার কোনো সম্পর্ক ছিল না, সম্পর্ক ছিল ভাই বোনের। খুব চেষ্টা করেছি বোনকে এই অন্ধকার জগৎ থেকে বের করতে, কিন্তু পারিনি। তোমাদের মতো কিছু ভদ্রলোকের ভিড়ে অন্ধকার জগতের মেয়েরা বা কি আলো সহ্য হয় না, তাই মাঝে মাঝে নিজের আলোর জগৎ ছেড়ে অন্ধকার জগতে মিশে যায় আমায় আলোর পথ দেখানো সেই মানুষটিকে দেখতে। পেপারে সাইন করে সোজা চলে আসি। পিছন ফিরে তাকিয়ে দেখার কোনো ইচ্ছা নেই শ্রাবণীর কি করছে। শুধু পাশিয়ে দাঁড়িয়ে থাকা শাশুড়িকে বললাম, আমি না হয় নোংরা ছেলে তাই পতিতালয়ে যাই, কিন্তু আপনার ছেলে তো ভদ্র বাবা মায়ের সন্তান। সে কিভাবে জানে আমি নিষিদ্ধ পল্লীর ভিতর চায়ের দোকানের সামনে বসে থাকি? সে কি নিষিদ্ধ পল্লীতে চা খেতে যায় নাকি? থাক, বাকিটা বুঝে নেবেন। এখন মধ্যরাত, আমি ব্রিজের উপর দাঁড়িয়ে আছি আর পিছন থেকে একটা মেয়ে আমায় দেখে অনবরত হাসছে। এই মধ্যরাতে হাসিটা আমি অনেক বছর আগেও একবার শুনেছিলাম। এই ছোট্ট গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাইকে ভুল ত্রুটি ক্ষমার জন্য অনুরোধ করা হলো। প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।